সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজ সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চাই। এই তৃতীয় পর্বে কি কি কন্টেন্ট আছে দেখো: বিক্রিয়ার হার, সাম্যাবস্থা, লাসাতলীয় নীতি। এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাস থেকে একটি সিকিউ ম্যাক্সিমাম সময় তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে, ইন্টার্নাল পরীক্ষায় তো আসেই। তাহলে দেরি না করে আমরা শুরু করতে চাই। দেখো, বিক্রিয়ার হার কাকে বলে? বিক্রিয়ার হার। একটি বিক্রিয়া কল্পনা করো, এ আর বি। এ হলো কি বলো তুমি? বিক্রিয়ক। আর বি হলো তোমার উৎপাদ। আমরা জানি যখন টাইম 1 সেকেন্ডও যায় নাই, 0 সেকেন্ড, তখন কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা থাকে শতভাগ, 100%, আর এটা হলো 0%। সময় যতই যায় ততই কিন্তু তোমাদের বিক্রিয়কের ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকে আর উৎপাদের ঘনমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। যেমন ধরো এটা 95%, এটা 5%, এটা যদি 80% হয় তাহলে এটা হবে 20%। অর্থাৎ সময় যতই প্রসিড করে বিক্রিয়কের ঘনমাত্রা ততটুকু হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা ততটুকু বৃদ্ধি পায়। তাহলে এক একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় বিক্রিয়ার হার। আমি আবারও বলতেছি, এক একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু কমে যায় এবং উৎপাদের ঘনমাত্রা যতটুকু বেড়ে যায় তাকে বলা হয় বিক্রিয়ার হার। আমি আবারও বলছি, এক একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় বিক্রিয়ার হার। দেখো, বিক্রিয়ার হার তাহলে আমরা কি বুঝি বলো? বিক্রিয়ার হার ইকুয়াল টু ঘনমাত্রা বাই সময়। ঘনমাত্রা একক কি তুমি বলো? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। এটা প্রায়শই এমসিকিউতে আসে। নিচের কোনটি বিক্রিয়ার হারের একক? তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন বিক্রিয়ার হারের উপর কিন্তু তাপমাত্রার একটা প্রভাব আছে। তোমাদের এই বইয়ে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে যে 4টা টেস্ট টিউব নিয়েছে। 4টি টেস্ট টিউব দেখো, নাম্বার 1 টেস্ট টিউব, 2, 3, 4, 4টি টেস্ট টিউব। এটার মধ্যে তোমার মনে করো ঠান্ডা পানি নিয়েছে, আর এটার মধ্যে তুমি মনে করো তোমার সোডিয়াম কার্বনেট আমরা নিয়েছি, সোডিয়াম কার্বনেট। আর এই ঠান্ডা পানি দিয়ে সোডিয়াম কার্বনেট আমরা মিক্স আপ করে আমরা একটা সলিউশন, দ্রবণ তৈরি করেছি। অর্থাৎ এর মধ্যে ঠান্ডা পানি প্লাস সোডিয়াম কার্বনেট আছে। আর এটার মধ্যে মনে করো গরম পানি, আর এটার মধ্যে আমরা গরম পানি প্লাস সোডিয়াম কার্বনেট মিক্স আপ করে সলিউশন তৈরি করেছি। এখন আমি এখানে ধরো বাহির থেকে আমি লেবুর রস অথবা ভিনেগার দিব। আমি এটাতেও মনে করো বাহির থেকে লেবুর রস অথবা ভিনেগার দিব। এটা হলো ভিনেগারের সংকেত। তুমি যদি ইচ্ছা করো বাসা বাড়িতে যে লেবু আছে সে লেবুর রসটা এখানে দিতে পারো, দেখবে এখানে ভুতভুত আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এটা আমরা আজকে হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেখাতে তোমাদের চাই। এটা দেখো, এখানে আমি প্রথমে ঠান্ডা পানি নিয়েছি। এখানে দেখো আছে এটা সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট আমি এখানে কিছু পরিমাণ, এই দেখো সোডিয়াম কার্বনেট নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি ঠান্ডা পানি তোমার মিক্স আপ করব। ঠান্ডা পানি মিক্স আপ করার পর তুমি দেখবে এটাকে খুব ভালো করে স্টারিং করবে, নাড়ানি দিবে। নাড়ানি দেওয়ার পর এটা হলো তোমার অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ এটা অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার। এটা আমি ড্রপারের মাধ্যমে
তোমার 3-4 ml আমি দিয়ে নিব। দেখো তোমরা বিক্রিয়া কি সম্পূর্ণ হয়। দেখো তোমরা দেখতে পারতেছো কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, যে এখনো খুব সুন্দর করে বিক্রিয়া হচ্ছে। দেখো কি সুন্দর বিক্রিয়া হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা পানি দিয়েছি। এখন যদি আমি এই এক্সপেরিমেন্টটা তুমি মনে করো গরম পানিতে করতে চাই, এটা হলো তোমার গরম পানি। গরম পানি নিয়েছি। গরম পানি তুমি অন্য একটা টেস্ট টিউবে নিবে। এটার মধ্যেও তুমি সোডিয়াম কার্বনেট এর কিছু পরিমাণ নিয়ে নিবে। নেওয়ার পর তুমি এখানে গরম পানি যুক্ত করবে। গরম পানি যুক্ত করে তুমি ভালোভাবে নাড়ানি দিবে। নাড়ানি দিয়ে একে মিক্স আপ করবে সুন্দর। যত আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটি করবে তত সুন্দর ফলাফল তোমরা পাবে। এখন এইখানে তোমরা কি করবে, ভিনেগার যুক্ত করবে। ভিনেগার দেখো তুমি গরম পানিতে কি দ্রুত বিক্রিয়াটা ঘটতেছে। দেখো গরম পানিতে তুমি দেখতেই পারলে ঠান্ডা পানিতে কিন্তু ধীরে ধীরে বিক্রিয়া ঘটেছে, কিন্তু গরম পানিতে কিন্তু খুব দ্রুত রেপিড বিক্রিয়াটি ঘটেছে। তাহলে কি বুঝলাম আমরা এই দুইটা পরীক্ষা থেকে, যে তাপমাত্রা যত বাড়ে বিক্রিয়ার হার বা গতিবেগ তত বাড়ে। অর্থাৎ তোমাদের বইয়ে যেটা আছে বলতেছে যে কার্বন ডাই অক্সাইড এখানে বেশি উৎপন্ন হবে নাকি এখানে বেশি উৎপন্ন হবে। তোমার কিন্তু এটা গরম পানি, অর্থাৎ এখানে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর যেহেতু এটা ঠান্ডা পানি, তাপমাত্রা কম, সেহেতু এখানে কম পরিমাণ কিন্তু তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা বুঝলাম তাপমাত্রার উপর কিন্তু বিক্রিয়ার গতিবেগ ডিপেন্ড করে। এখন আমরা এই টেস্ট টিউবে যে বিক্রিয়াটা ঘটেছে সেই বিক্রিয়াটা আমরা একটু দেখতে চাই যে কি ধরনের বিক্রিয়াটা এই টেস্ট টিউবে ঘটলো। দেখো তুমি নিয়েছো কিন্তু সোডিয়াম কার্বনেট। দেখো সোডিয়াম কার্বনেট। আর নিয়েছো কি ভিনেগার, CH3COOH ভিনেগার। আমরা জানি এটা প্রতিস্থাপনের হাইড্রোজেন। সোডিয়ামের পাওয়ার অনেক বেশি। একটা সোডিয়াম এখানে এসে এই হাইড্রোজেনকে সরিয়ে দিবে। সরিয়ে দিলে কি দাঁড়ালো, এটা একটা লবণ প্লাস কার্বনেট থাকলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, আর হাইড্রোজেন অক্সাইড একত্রে থাকলে হবে পানি। তোমরা অনেকেই বলো যে বিক্রিয়া পারি না, ভুলে যাই। মনে রাখবা কার্বনেট থাকলেই হবে কার্বন ডাই অক্সাইড, এই হাইড্রোজেন অক্সাইড একত্রে থাকলে হবে পানি। তাহলে তো এটা তুমি বুঝেই গেলে কমন। আর আমি জানি সোডিয়ামটা অত্যন্ত সক্রিয় ধাতু, হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, এটা হয়েছে লবণ। আর এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া তোমাদের পূর্বে ক্লাসে পড়াইছে। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে তাকে বলো প্রশমন বিক্রিয়া। এটা একটা প্রশমন বিক্রিয়া। তাহলে তোমাদের ওই টেস্ট টিউবে কিন্তু এই বিক্রিয়াটা ঘটছে। আর যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তুমি দেখছো বুদবুদ তৈরি হয়েছে, সেটা কিন্তু HCO2 উড়ে উড়ে চলে গিয়েছে। তাই এই বিক্রিয়াটা তাপমাত্রার উপর যে ডিপেন্ড করে সেটা কিন্তু আমি দেখালাম। গরম পানিতে এই বিক্রিয়াটা খুব দ্রুত ঘটবে, আর ঠান্ডা পানিতে ধীরে ধীরে ঘটবে, এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন পরিমাণটা কি হবে, কম হবে। আশা করি তোমরা বিক্রিয়ার হার হাতে কলমে প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমরা দেখতে পেলে। এখন একটু দেখো সাম্যাবস্থা কাকে বলে। সাম্যাবস্থা নাম দেখেই তোমরা বুঝতেছো সাম্যাবস্থা মানে স্টেবল অবস্থা, ইকুয়াল টু সাম্যাবস্থা, স্টেবল স্থিতিশীল। অর্থাৎ দেখো আমি যদি একটা বিক্রিয়া কল্পনা করি, উভমুখী নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান সমান অ্যামোনিয়া। তুমি জানো এটা বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। বিক্রিয়ক আর এটা কি বলো, উৎপাদ। এখন তুমি তো জানো শুরুতেই বিক্রিয়কের ঘনমাত্রা থাকে শতভাগ 100%, আর এটা ঘনমাত্রা থাকে কম। ধীরে ধীরে এটা ঘনমাত্রা হ্রাস পায়, আর এটা ঘনমাত্রা কি হয়, বেড়ে যায়। এরকম এখানে দুইটা গতিবেগ আছে, এই যে এটা এটাকে বলা হয় রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, মানে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ। এটা হলো সম্মুখ বিক্রিয়ার গতিবেগ। আর এটাকে বলা হয় পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ। তাহলে কি দাঁড়ালো তুমি বলো, এটা হলো সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, এটা হলো পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ। যে অবস্থায় এই দুইটা গতিবেগ সমান হয় তাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। আর মনে করবা অনলি উভমুখী বিক্রিয়ার জন্য রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হবে, একমুখী বিক্রিয়ার জন্য কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হবে না, শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য। তাহলে রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞাটা কি দাঁড়ায়, কোন উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখ বিক্রিয়া গতিবেগ
এবং পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ সমান হয় তাকে বলা কি রাসায়নিক সাম্যাবস্থা। যদি তুমি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ সমান সমান পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার গতিবেগ সমান সমান পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ ইকুয়াল টু রাসায়নিক সাম্যাবস্থা। এটা সমীকরণের মাধ্যমে তুমি যদি লেখো, অর্থাৎ যে অবস্থায় এই দুটি গতিবেগ সমান হবে তাকে বলবা কি রাসায়নিক সাম্যাবস্থা। তবে এই ক্ষেত্রে কিন্তু 100% তোমার উভমুখী বিক্রিয়া লিখতে হবে। যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয় তাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। এখন এইটা আমরা লেখচিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা প্রকাশ করতে পারি। সেটা দেখো, এটা একটা এক্স অক্ষ, এটা একটা ওয়াই অক্ষ। এদিকে তোমার এটা মূলবিন্দু অরিজিন তুমি জানো, এটা হলো সময়, আর এদিকে হলো তোমার বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বা গতিবেগ। দেখো বিক্রিয়কের গড়মাত্রা ধীরে 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 কমতে থাকে আর উৎপাদের গড়মাত্রা শূন্য থেকে ধীরে 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 বাড়তে থাকে। আর এই অবস্থায় এই দুইটা গতিবেগ সম্মুখ আর পশ্চাৎ গতিবেগ কিন্তু এটা সমান হয়েছে, আর এটাকে বলবা সাম্যাবস্থা। একদম সহজ সাম্যাবস্থা বা রাসায়নিক সাম্যাবস্থা। এটা কি বলো? সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, আর এটাকে বলবা পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ। তাহলে এই অবস্থায় কিন্তু এই দুইটা গতিবেগ কি হয়েছে? সমান হয়েছে, আর এটাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। এখন আমরা এটা তো বিক্রিয়ক কাকে পাইছো? নাইট্রোজেন যোগ হাইড্রোজেন। এটা থাকবে বিক্রিয়কের গড়মাত্রা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, আর তোমার এই অ্যামোনিয়া উৎপাদের গড়মাত্রা ধীরে ধীরে বাড়তেছে, অর্থাৎ এটা হলো বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। এটাকে আমরা আবার আরেকটি লেখচিত্রের মাধ্যমেও দেখাতে পারি। একটু খেয়াল করে দেখো, এটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, এটা অরিজিন, অর্থাৎ এদিকে নিবে সময় আর এদিকে নিবে ঘনমাত্রা। ঘনমাত্রা তুমি জানো বিক্রিয়কের গড়মাত্রা ধীরে ধীরে কি হইতে থাকে? তুমি বলো, ধীরে ধীরে কমতে থাকে, আর উৎপাদের গড়মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ এর পরবর্তী অবস্থায়, এই অবস্থায় তুমি দেখবে তোমার দুইটা গতিবেগে কি হবে? ঘনমাত্রা সমান হবে, কারণ এটা তো সাম্যাবস্থা। সাম্যাবস্থা। আর এই অবস্থাটা এবং এই অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কি থাকবে? সমান। অর্থাৎ এটা যদি তুমি মনে করো যে বিক্রিয়কের ঘনমাত্রা, আর এটা যদি মনে করো যে উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে এটা তো জানো তুমি বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। এটা কিন্তু এখানেও লিখছি, দেখো এটা বিক্রিয়ক, এটা উৎপাদ, বিক্রিয়ক উৎপাদ। আর এই অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান থাকে। বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা সমান থাকে, অর্থাৎ এই অবস্থাটা বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা দেখো সমান থাকবে, কোনো আপ ডাউন ঘটবে না। এভাবেও আমরা ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র, আর এটা হলো বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র, দুইটা লেখচিত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো লা সাতেলীয় নীতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লা সাতেলীয় নীতি। দেখো, লা সাথে লিয়ে নীতি, লা সাথে লিয়ে নীতি। লা সাথে নীতিটা 100% উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য, এবং সাম্যাবস্থা যদি থাকে তখনই প্রযোজ্য হবে, এছাড়া হবে না। তাহলে কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি এর একটি নিয়ামক কে কে? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। খেয়াল করবে মনোযোগ দিয়ে, একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালে যদি এর একটি নিয়ামক, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা তিনটার যে কোনো একটা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান বামে অথবা ডানে এমন ভাবে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা আমি যদি একটু লেখচিত্র দিয়ে দেখাই, দেখো একটু আগে লেখচিত্র এঁকেছিলাম, এইটা হলো সাম্যাবস্থা। মনে করো
এটা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পজিশনে সাম্যাবস্থাটা তৈরি হয়েছে। মনে করো এই অবস্থায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি এসে এটাকে 30 ডিগ্রি করে ফেলেছো, তখন কি এই সাম্যাবস্থাটা এখানে থাকবে? থাকবে না। কে বলতেছে? লা শাতিলীয়। এটাকেই বলা হয় লা শাতিলীয় নীতি। তুমি মনে করো এটা 5 অ্যাটমসফিয়ার চাপে, এই ক্ষেত্রে তুমি কি পেয়েছো? তুমি সাম্যাবস্থা পজিশন পেয়েছো। তখন তুমি এসে 20 অ্যাটমসফিয়ার করে ফেলালে চাপটা, তখন কি এই অবস্থায় সাম্যাবস্থা থাকবে? না, হয়তো ডানে যাবে নয়তো বামে যাবে। এই কথাটাই বলতেছে লা শাতিলীয় নীতি। আমি আবারও বলতেছি, কোন অবমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে, অর্থাৎ এই সাম্যাবস্থা থাকতে হবে একটা অবমুখী বিক্রিয়া, নয়তো লা শাতিলীয় নীতি প্রযোজ্য হবে না। কোন অবমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর একটি নিয়ামক কে কে সে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এমসিকিউতে আসে নিয়ামক কে কে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে এই সাম্যের অবস্থান ডানে অথবা বামে এমন ভাবে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ তুমি এই চাপ ছিল 5 অ্যাটমসফিয়ার, তুমি এসে 20 অ্যাটমসফিয়ার করে ফেলছো। এটাও কি করলো? ডানে অথবা বামে গিয়ে বলে দিল তুমি যেহেতু চাপের পরিবর্তন করেছো, আমিও সরে গেলাম। এটাকে বলা হয় প্রশমিত হয়ে যাওয়া। আমি আবারও বলতেছি, কোনো অবমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর একটি নিয়ামক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান বামে অথবা ডানে এমন ভাবে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়, শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি একটা দোকানে গিয়ে 5 টাকা দিলে কাউকে, দোকানদারকে বলে আমাকে 5টা চকলেট দাও, উনি কিন্তু চকলেট দিয়ে দিয়েছে। চকলেটের প্রতি তার কোনো দাবি নাই, টাকার প্রতি কিন্তু তোমার কোনো দাবি নাই। এটাকে হলো প্রশমিত হওয়া। তাহলে তুমি চাপ যে বাড়াইছো এটা সরে গেছে, ফলে চাপের কোনো আর ফলাফল নাই। আমি আবার বলতেছি, কোনো অবমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর একটি নিয়ামক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে এই সাম্যের অবস্থানটা ডানে অথবা বামে এমন ভাবে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এর থেকে সহজ ভাষা আর বলার নেই। আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ। আমরা এক্সাম্পল করলে আরো বুঝবো। এখন কোনো একটি বিক্রিয়ার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাবটা কি একটু খেয়াল করে দেখো। প্রথমেই আমরা তাপমাত্রার প্রভাব, কোনো একটি বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করব। তাপমাত্রার প্রভাবটা আবার তোমার দুই ধরনের, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, আর একটা হলো তাপ হারি বিক্রিয়ার জন্য। একটি তাপ উৎপাদী বিক্রিয়া কল্পনা করি, হাইড্রোজেন সমান সমান অ্যামোনিয়া। এই বিক্রিয়ায় তুমি জানো 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। আরেকটি তাপ হারি বিক্রিয়া কল্পনা করো, নাইট্রোজেন যোগ অক্সিজেন সমান সমান নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়ায় 180 কিলো জুল তাপ শোষণ ঘটে, কিলো জুল পার মোল। মনোযোগ খেয়াল করে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বুঝেছো কিভাবে? ডেল্টা এস এর মান মাইনাস। তাপহারী বুঝেছো কিভাবে? ডেল্টা এস এর মান প্লাস। ছাত্ররা বলে স্যার এগুলো কি মুখস্থ? হ্যাঁ, অবশ্যই মুখস্থ করবা, কারণ এগুলো বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখেছে এই মানটা এত, এই মানটা এত। এমসিকিউতে এই মানগুলো আসে বিক্রিয়া দিয়ে। বিজ্ঞানী লাস্যতরা বলতেছে তাপমাত্রার প্রভাবটা হবে তাপ উৎপাদীর জন্য এক ধরনের, তাপহারীর জন্য আরেক ধরনের। মনে করো তোমার শরীরে জ্বর আসছে, এখন যদি তোমার শরীরে আমি বাহির থেকে আরো তাপ দেই, তাহলে জ্বর কিন্তু আরো বেড়ে যাবে, ফলে তুমি কিন্তু হিতে বিপরীত হয়ে মারা যাবে। ঠিক এরকম বিক্রিয়া তাপ উৎপন্ন হয়েছে, তাপ কিন্তু উৎপন্ন হয়েছে, তারপরে তুমি এখন বাহির থেকে আরো তাপ দিতেছো, তাহলে এই উৎপাদটা ভেঙে পশ্চাৎ দিকে চলে আসবে, ফলে তাপ প্রয়োগের ফলাফলটা প্রশমিত হয়ে যাবে। কারণ বিক্রিয়াটিতে পূর্বেই তাপ উৎপন্ন হয়ে রয়েছে -92 কিলো জুল, তুমি বাহির থেকে আবার তাপ দিয়েছ, ফলে উৎপাদটা ভেঙে বিক্রিয়কে পরিণত হয়ে পিছন দিকে বিক্রিয়াটা চলে আসবে। আর বিক্রিয়াটা যেদিকে যাবে সাম্যাবস্থা সেদিকে যাবে। তাহলে এই বিক্রিয়ায় তাপমাত্রা প্রয়োগ করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে তুমি বলো? পশ্চাৎ দিকে। সাম্যাবস্থা কোন দিকে যাবো বলো? পশ্চাৎ দিকে। এগুলোই কিন্তু তোমার এমসিকিউ আসে। আর এটা তাপহারী, তাপে শোষণ করছে। এই বিক্রিয়া যদি তুমি তাপ প্রয়োগ করো, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, কারণ এই বিক্রিয়াটা তাপে শোষণ করছে। তাই তাপ বাড়ালে বিক্রিয়াটি কোন দিকে যাবে বলো? সম্মুখ দিকে যাবে, ফলে উৎপাদ বাড়বে। কিন্তু যদি এই বিক্রিয়ায় তাপ দাও, তাহলে উৎপাদ কিন্তু হ্রাস পাবে, আর এই বিক্রিয়ায় তাপ দিলে উৎপাদ কিন্তু বেড়ে যাবে। তাহলে এই তাপমাত্রার প্রভাব তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর হলো চাপের প্রভাব। চাপের প্রভাবটা খুব ইম্পর্টেন্ট। একটি বিক্রিয়ার উপর চাপের 3 ধরনের প্রভাব আছে। নাম্বার 1, মনে করো A প্লাস বি ইকুয়াল টু সি। নাম্বার 2, A ইকুয়াল টু বি প্লাস সি। 3, A প্লাস বি
ইকুয়াল টু সি প্লাস ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম আজকে এই লেকচারটা দেখলে তোমার আদ্যপান্ত সব হয়ে যাবে। দেখো এখানে বিক্রিয়কের আয়তন কত? 1 + 1 2, আর এখানে উৎপাদনের আয়তন কত? 1। অর্থাৎ এই দুইটা সমান না। তুমি খালি মনে রাখবা যে বিক্রিয়ক আর উৎপাদনের আয়তন সমান আছে কিনা। যদি সমান না হয় তাহলে চাপের প্রভাব আছে। তাহলে তুমি বলো এখানে আয়তন বেশি, এখানে আয়তন কম, যদি বাহির থেকে চাপ প্রয়োগ করো তাহলে বেশি থেকে অবশ্যই কমের দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা যাবে কোন দিকে বলো? সম্মুখ দিকে। আর এখানে দেখো 1 আয়তন, আর এখানে 1 + 1, এটা কত বলো? 2, আগেরটার বিপরীত। তাহলে এখন উৎপাদের আয়তন বেশি, এখন যদি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে, বেশি থেকে কমের দিকে। এখানে ধরো 1 + 1 2, এখানে 1 + 1 2, অর্থাৎ সমান। সমান থাকলে বিক্রিয়ার উপর কোনো চাপের প্রভাব নাই। তাহলে যেহেতু এখানে সমান, সেহেতু এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। যেহেতু এটা সমান না, দেখো 1 is not equal to 2, সমান না, এটাও সমান না, তাহলে এই দুইটা বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে। আর মনে রাখবা বেশি থেকে সবসময় কমের দিকে বিক্রিয়াটা যাবে। এটা আছে 2, এখানে আছে 1, তাই বিক্রিয়া যাবে সম্মুখ দিকে। এখানে আছে উৎপাদে 2, এখানে 1, বিক্রিয়াটা যাবে পশ্চাৎ দিকে। আশা করি তুমি এই পর্যন্ত আদ্যপান্ত বুঝতে পেরেছ। এই চাপের প্রভাব দিয়ে একটা এমসিকিউ 100% তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। এরকম একটা এক্সাম্পল আমরা একটু দেখতে চাই, একদম স্পেসিফিক এক্সাম্পল। যেমন ধরো নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান সমান অ্যামোনিয়া। তাহলে তুমি বলো এখানে আছে 1 + 3, মোট 4 আয়তন বিক্রিয়কের, আর এখানে 2 আয়তন। তাহলে দেখো এটা 4 is not equal to 2, সমান না, তাহলে চাপের প্রভাব আছে। তাহলে এটা 4 হলো বিক্রিয়ক, এটা উৎপাদ, তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাবে? সম্মুখ দিকে। হলে উৎপাদ কিন্তু বৃদ্ধি পাবে। চাপের প্রভাব আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হলো ঘনমাত্রার প্রভাব। এখন ঘনমাত্রা হলো কি? দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা, উৎপাদ বাড়বে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সম্মুখ দিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা কোন দিকে চলে আসবে? পশ্চাৎ দিকে। যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, নাইট্রোজেন অথবা হাইড্রোজেন যে কোনো একটা ঘনমাত্রা বাড়াই দিবা, বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে। আর অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়াবা, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। এই হলো লাসাতল নীতি আলোকে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব। তা তুমি বলো এই হাইড্রোজেন যোগ আয়োডিন উভমুখী চিহ্ন 2Hi, এখানে আছে 1 + 1 সমান সমান 2, এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এইগুলো না। আর এখানে আছে 2, তাহলে সমান সমান। তাহলে বলে এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। এটা বেশিবার তোমাদের এমসিকিউতে আসে। নিচের কোন বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই? এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা করবো এখন, লা-শাতেলের নীতির প্রয়োগ। যেমন ধরো 1 নাম্বার, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান উভমুখী চিহ্ন অ্যামোনিয়া, আর এই বিক্রিয়াটা হলো ডেল্টা এস = -92 kJ/mol। অর্থাৎ এই বিক্রিয়ার উপর লা-শাতেলের নীতির প্রয়োগ ব্যাখ্যা করে, এটা আসবেই। প্রয়োগটা কি? তুমি কিভাবে বেশি বেশি উৎপাদ পেতে পারো। অর্থাৎ প্রয়োগ যদি আসে তাহলে তুমি 3টা বিষয় মাথায় রেখে আনসার করতে হবে। সেটা হলো তাপমাত্রা, তারপর হলো চাপ, তারপর হলো ঘনমাত্রা। এই 3টা যদি তুমি ইলাবোরেট করতে পারো 100% নাম্বার পেয়ে যাবে 4। এটা আসবে। তাহলে এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাবটা কি একটু খেয়াল করে দেখো। এই বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী, তাই বাহির থেকে এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা যাবে না। লাসাতলে বলতেছেন কেন যাবে না? কারণ এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে চলে আসবে, ফলে উৎপাদ কিন্তু তোমার কমে যাবে। এই বিক্রিয়াটা এত ইম্পর্টেন্ট বিক্রিয়া, সারা বিশ্বে কোটি কোটি টাকা অর্জন করতেছে এই বিক্রিয়ার মাধ্যমে। বলতে পারো স্যার কেমনে? ইউরিয়া ফার্টিলাইজার, সার তৈরি করতে এই বিক্রিয়া দিয়ে ইউরিয়া সার তৈরি করা হয়, যে জমিতে আমরা সাদা সার দিই। তাহলে তোমার বিক্রিয়া যদি খালি পশ্চাৎ দিকে আসে তাহলে তো ওই কোম্পানির লস হবে। তাই এই বিক্রিয়া যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে কিন্তু বিক্রিয়াটা পশ্চাৎ দিকে চলে আসবে, সম্মুখ দিকে যাবে না, ফলে আমার উৎপাদ কিন্তু হ্রাস পাবে। তাই বিক্রিয়া তাপ প্রয়োগ করা যাবে না। এখন তাপ প্রয়োগ যদি না করো বিক্রিয়া গতিবেগ তো বাড়বে না, তাহলে তো আমার লস হবে। উৎপাদ বাড়তে হবে, দ্রুত বিক্রিয়া করতে হবে, দ্রুত বিক্রিয়া করতে হবে। তাই এই বিক্রিয়ার জন্য একটি প্রভাবক আয়রন দিতে হবে। প্রভাবক মানে বিক্রিয়া গতিকে বাড়ায়। এটা আসে তোমাদের এমসিকিউ। কি প্রভাবক ব্যবহার করতে হবে? আয়রন। আর এই প্রভাবককে সহায়তা করার জন্য একটি প্রভাবক সহায়ক দিতে হবে, মলিবডেনাম। এটা হলো প্রভাবক সহায়ক, যে প্রভাবককে সহায়তা করে। আর এটা হলো প্রভাবক, এটা তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এটা প্রভাবক, এটা প্রভাবক সহায়ক। আর এই বিক্রিয়ার জন্য একটি অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করতে হয়। অর্থাৎ বিজ্ঞানীরা দেখেছেন
এই তাপমাত্রা ব্যবহার করলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, এর বেশি যদি করো বিক্রিয়া পশ্চাৎ দিকে চলে আসবে। তাই এরকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। তাহলে বলো তো এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা কত? 450 থেকে 550 অবজেক্টিভ। প্রভাবক সহায়ককে মলিবডেনাম অবজেক্টিভ। বলো প্রভাবক কারা? আয়রন অবজেক্টিভ। বিক্রিয়াটি কি? তাপ উৎপাদী অবজেক্টিভ। কতটুকু তাপ উৎপন্ন হয়েছে? -92 অবজেক্টিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার মনে হয় 14 গোষ্ঠী এখানে বুঝতে পেরেছো। এই বিক্রিয়া তাপ প্রয়োগ করা যাবে মাত্র এতটুকু, এর বেশি যাবে না। প্রভাবক ব্যবহার করতে হবে কেন? কারণ তাপ বেশি প্রয়োগ করে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে চলে আসবে, এই জন্য বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর জন্য প্রভাবক ব্যবহার করবা। আর এই প্রভাবক সহায়কটা ব্যবহার করবা কেন? এই প্রভাবককে সহায়তা করার জন্য, যাতে বিক্রিয়ার গতিবেগ বেশি বেশি বেড়ে যায়। এখন ধরো আমরা এটা বুঝলাম তাপমাত্রার প্রভাব। চাপের প্রভাব তো ইতিমধ্যে তোমার বুঝিয়ে ফেলেছে। এটা বিক্রিয়কের আয়তন 1 + 3 = 4, আর এদিকে উৎপাদের আয়তন কত? 2। তাহলে দেখো এটা সমান না। তাহলে যদি বিক্রিয়া তুমি চাপ বাড়াও তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে এবং উৎপাদ বেড়ে যাবে। তাহলে এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করা যাবে। এই বিক্রিয়ায় কি বলো? চাপ প্রয়োগ করা যাবে। আর ঘনমাত্রা, যদি তুমি নাইট্রোজেন অথবা হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াও তাহলে আমার উৎপাদ বাড়বে। তাই এই বিক্রিয়ায় বেশি পরিমাণ উৎপাদ পেতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াইতে হবে, কিন্তু এর ঘনমাত্রা বাড়ানো যাবে না। যদি এর ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা এদিকে চলে আসবে। তাহলে আশা করি লাসাতলের নীতি প্রয়োগ তুমি এটা বুঝতে পেরেছ। যদি এইটা কোনোবার বোর্ড পরীক্ষা না আসে তাহলে এটা আসে, SO2 যুগ অক্সিজেন ইকুয়াল উভমুখী চিহ্ন 2SO3। এই বিক্রিয়ায় -192 কিলো জুল তাপ উৎপন্ন হয়, মুখস্থ করবা। তাহলে দেখো এই বিক্রিয়াটা তোমার তাপ উৎপাদী, তাই বাহির থেকে তাপ প্রয়োগ করা যাবে না। তাপ প্রয়োগ করে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে চলে আসবে। তাই এই বিক্রিয়ায় তোমার একটি প্রভাবক প্লাটিনাম ব্যবহার করতে হবে, আর প্রভাবক সহায়ক ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ভ্যানাডিয়াম, এটা ভ্যানাডিয়াম একটা মৌল, আর পেন্টা মানে 5 অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করতে হবে। আর এই বিক্রিয়ার জন্য তোমার 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করতে হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই বিক্রিয়ার প্রভাবককে প্লাটিনাম, প্রভাবক সহায়ককে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, আর কতটুকু অত্যানুকূল তাপমাত্রা ব্যবহার করতে হবে? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করতে হবে। তাপের প্রভাবগুলো, চাপের প্রভাব কি? এখানে 2 যোগ এখানে 1 3 আর এখানে 2, তাহলে এটা বেশি। তাই বিক্রিয়া যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ যাবে এবং তোমার উৎপাদ বৃদ্ধি পাবে। তাই বিক্রিয়ার চাপ প্রয়োগ করা যাবে। আর যদি তুমি এই বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড অথবা অক্সিজেনের ঘনমাত্রা বাড়িয়ে দাও তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে। তাই আমি চাই সবসময় উৎপাদ বৃদ্ধি পাক আর বিক্রিয়াটা গেলে সম্মুখ দিকে যাক। এটাকে বলা হয় তোমার লাসাতলের নীতির প্রয়োগ। কি কি ব্যবহার করলে, তাপ, চাপ, ঘনমাত্রা বাড়ালে না কমালে, কি করলে তোমার সম্মুখ দিকে যাবে, তোমার খালি টার্গেট থাকবে বিক্রিয়াটা কিভাবে সম্মুখ দিকে প্রসিড করা যায়, সম্মুখ দিকে প্রসিড করা যায়। এটাকে বলা হয় লাসাতলের নীতির প্রয়োগ। কারণ সম্মুখ দিকে প্রসিড করলে আমার কি হবে বলো? উৎপাদ বৃদ্ধি পাবে। এই বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই সারা বিশ্বে প্রচুর পরিমাণে সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই অ্যাসিড ব্যবহার করার মানে উৎপন্ন করার জন্য তোমার এই বিক্রিয়া ব্যবহার করা হয়, সালফুরিক অ্যাসিড। তোমার ল্যাবরেটরিতে যে সালফুরিক অ্যাসিড ব্যবহার করো, তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে সালফুরিক অ্যাসিড আমরা ব্যবহার করি হিউজ পরিমাণে, অনেক টাকা দাম, সেই সালফুরিক অ্যাসিড কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আশা করি আজকে আমার যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আদ্যপান্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। কি কি ছিল তোমাদের আজকে কন্টেন্ট? ছিল তোমার বিক্রিয়ার হার। আমরা বিক্রিয়ার হারটা অবশ্যই তোমার হাতে কলমে দেখিয়েছি। ঠান্ডা পানিতে বিক্রিয়ার হার কম, গরম পানিতে বিক্রিয়ার হার বেশি। একটা বিক্রিয়ার মাধ্যমে এটা দেখাইছি, প্রশমন বিক্রিয়া ঘটে এখানে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে পড়েছি রাসায়নিক সাম্যাবস্থা, যে অবস্থায় উভমুখী বিক্রিয়ার সামনে বিক্রিয়া গতিবেগ এবং পেছনে বিক্রিয়া গতিবেগ সমান হয় তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। দুটা লেখচিত্র আমি দেখাইছি। এরপরে পড়েছি লাসাতলের নীতি, উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য এবং সাম্যাবস্থা থাকাকালে কিন্তু প্রযোজ্য হবে। তাহলে কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে যদি একটি নিয়ামক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান ডানে অথবা বামে এমন ভাবে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এবং তোমাদের আমি দেখিয়েছি কিভাবে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব কাজ করে। এবং অবশেষে সবশেষে পড়িয়েছি লাসাতলের নীতির প্রয়োগ। সেখানে আমি তোমাদের ইউরিয়া সার তৈরি করার জন্য যে মূল বিক্রিয়া সেটা পড়াইছি। তারপরে তোমাদের পড়াইছি সালফুরিক অ্যাসিড উৎপাদন করার জন্য যে বিক্রিয়া সেটা। আশা করি তোমরা আমার এই লেকচারটা বুঝতে পেরেছ। যদি তোমাদের এটা একটু হলেও কাজে লাগে তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। খোদা হাফেজ।